স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে আজ থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাজীপুরে হামলার ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা সবাই ভাবতেছে যে 24 ঘন্টা পর আল্লাহ দিলে নর্মাল হয়ে যাবে, আর অন্যান্য পেশেন্ট ওরকম নেই। ডাক্তাররা বলছে সবাই আল্লাহ দিলে ভালো হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। অপারেশন ডেভিল হান্টকে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে রাজবাড়ী মাঠে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এই ঘোষণা দেন। এর আগে গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধীরা। এই সময় ছাত্র জনতার উপর হামলার বিচারে রবিবার সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দেন তারা। আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে দেওয়ার দাবি জানান তারা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। এরও আগে শুক্রবার রাতে হাসিনা সরকারের মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর হয়। এ সময় মাইকে ঘোষণা দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর চালানো হয় হামলা। এতে আহত হন অন্তত 15 জন। এই ঘটনার পর ভোরে আহতদের দেখতে হাসপাতালে যান হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এদিকে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 16 জনকে আটক করেছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বড় ষড়যন্ত্র হচ্ছে। তাকে জঙ্গি লিডার বানাতে $মিলিয়ন খরচ করছে ভারত, এমন অভিযোগ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। 24-এর গণঅভ্যুত্থানের সহিংসতার নানা চিত্রকর্ম নিয়ে বই দ্রোহের গ্রাফিতি। সেই বইয়ের প্রকাশনা উৎসবে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশ আর এই সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে ভারত। ইউনূস হচ্ছে জঙ্গি লিডার। ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা $মিলিয়নস খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণঅভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণঅভ্যুত্থান না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক দেশ হয়েও শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের পক্ষে বয়ান তৈরি করছে ভারতীয় গণমাধ্যম। যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছেন। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছেন। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের দৈন্যতার কারণে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। দেশ ক্রমে সম্ভাবনাময় একটি অবস্থা থেকে হতাশার দিকে যাচ্ছে। গাজীপুরে যে নির্দয় নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দৈন্যতাই জনসম্মুখে প্রকট থেকে প্রকটতর। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান শামসুজ্জামান দুদু। কি করবে না সেটি বড় কথা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। পলাতক শেখ হাসিনা দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছেন, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে তিনি বলেন, যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড স্টেট বিএনপির আয়োজনে আলোচনা সভা। সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় শেখ হাসিনার দুঃশাসন আর বিএনপির আগামীর পরিকল্পনা তুলে ধরেন মির্জা ফখরুল। এমনকি যারা রাজনীতি করতেন না, দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন বিএনপির মহাসচিব। বলেন, এখন যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের গ্রহণযোগ্যতা নেই। সেইখান থেকে প্রতি মুহূর্তে যারা পালিয়ে গেছে ভাবছে তাদের সকলকে নিয়ে চক্রান্ত করছে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করা, অস্থিতিশীল সৃষ্টি করা, যাতে করে বাংলাদেশের আন্দোলনের যে বিজয় নষ্ট করা যায়। আমরা এখন যারা নৈরাজ্য সৃষ্টি করছে তারা বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করছে, বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নিচ্ছে, এটা আমরা মনে করি। শেখ হাসিনার বক্তব্য জুলাই আন্দোলনকে অপমানিত করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বক্তৃতার মাধ্যমে জুলাই আন্দোলনে যারা করেছে ছাত্র জনগণ তাদেরকে অপমান করেছেন, অপমানিত কথাবার্তা বলেছেন এবং এই আন্দোলনকেও তিনি অপমান করেছেন। তরুণ সমাজকে রাজনীতি বিমুখ করার কারণে দেশে সংকট তৈরি হয়েছে। আগামীতে দেশ গড়ায় তরুণরা ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। অতি দ্রুত নির্বাচন, অংশগ্রহণমূলক একটা নির্বাচন, তার মধ্যে দিয়ে জনগণের প্রতিনিধিত্ব ছিল পার্লামেন্ট এবং সরকার গঠন করা হয়েছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। 3 দিন পরও উৎসুক মানুষের ভিড় কমছে না ধানমন্ডি 32 নম্বরের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে থেকে। ক্ষুব্ধ মানুষ বলছেন, দেশে আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয়। এই বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে না দেয়া পর্যন্ত তাদের ক্ষোভ থামবে না। গত 5 ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতা ভেঙে দেয় 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি। ওই রাতেই আগুন দেয়া হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে। ক্ষোভের মুখে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয় ছাত্র জনতা। ধ্বংসস্তূপে পরিণত করার 3 দিন পরও এখানে উৎসুক জনতার ভিড় বাড়ছেই। শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসার লোকজন জড়ো হন এখানে। আওয়ামী লীগের ফেসিবাদী কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ জানান তারা। শুধু বাংলাদেশের নেতা ছিলেন, উনি ছিলেন উপমহাদেশের একজন জননেতা ছিলেন। এখন এটা হলো কেন? আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কে? ওনার মেয়ে শেখ হাসিনা। বারে দাম্ভিকতা দেখাবেই করবে, ছাত্র এটার কর্মফলটা দেখা দিচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের যাতে কেউ সৃষ্টি না হতে পারে। এই ধ্বংসস্তূপ শেখ হাসিনার কর্মফল উল্লেখ করে উৎসুক জনতা বলেন, আওয়ামী লীগের চিহ্ন রাখা হবে না এই দেশে। মানুষের জানমাল নিয়ে ইন্ডিয়ায় বসে এই দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এরকম করা উচিত না। আর কখনো কারো স্বৈরশাসক হইলে দেশের মানুষ তার পরিণতি এইভাবেই দিবে তাকে। বলেন, বিগত 15 বছরে শেখ হাসিনার ফেসিবাদী আচরণ, জুলুম, নির্যাতন ও গুম খুনের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বলেন, ভবিষ্যতে কেউ এদেশে স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে তাদের পরিণতি হবে এমন। জনগণের আক্রোশ এই পুরা ধানমন্ডি 32কে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। দেখতে দেওয়া যায় বিড়ছি তো খারাপই লাগে, কিন্তু খারাপ লাগলে তো কিছু করার নাই, সে তো মানুষের ভালো করে নাই। বুধবার পলাতক শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙতে শুরু করে ছাত্র জনতা। আগুন দেওয়া হয় ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক প্রথম বর্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার 1050টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন প্রায় 41,000 শিক্ষার্থী। এতে একটি আসনের জন্য লড়েছেন 39 জন শিক্ষার্থী। বেলা 11টায় শুরু হয়ে দুপুর 12:30 পর্যন্ত চলে এই পরীক্ষা। 1.5 ঘন্টার পরীক্ষায় 60 নম্বরের বহু নির্বাচনী ও 40 নম্বরের লিখিত অংশ বরাদ্দ ছিল। পরীক্ষা শেষে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ডাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। এ সময় তিনি বলেন, কঠিন এই পরীক্ষায় সবাই কৃতকার্য হবে না, এটাই স্বাভাবিক। তবে শিক্ষার্থীদের মধ্যে তার যেন নেতিবাচক প্রভাব না পড়ে, এই জন্য অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন।
হবিগঞ্জের মাধবপুরে এস.এম. ফয়সল মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে মাধবপুর সৈয়দ উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাইহাম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এস.এম. ফয়সল। তিনি বলেন, শিক্ষা দিয়ে শুধু নিজেকে বা এলাকাকে নয়, পুরো পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব। নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। পরে মাধবপুর উপজেলার 28টি স্কুল, কলেজ, মাদ্রাসার 577 জন মেধাবী শিক্ষার্থীর হাতে 5,000 টাকা করে মোট 25 লাখ টাকা বৃত্তি, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক সহ অন্যান্যরা। শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, তোমাদের এই স্বীকৃতি যেন তোমাদের আত্মতুষ্টির কারণ না হয়, বরং এটি যেন তোমাদের আরও বড় কিছু অর্জনের শক্তি, অনুপ্রেরণা হয়ে ওঠে। নিজেকে গড়ে তুলো, সমাজের প্রতি দায়বদ্ধ থাকো এবং এমন কিছু করো যাতে তোমার পরিবার, শিক্ষক এবং দেশ গর্বিত হয়। এবার জানাবো অমর একুশে বইমেলার খবর। অমর একুশে বইমেলায় আছেন আমাদের দুজন সহকর্মী রেদওয়ান আহমেদ এবং মাহফুজা বৃষ্টি। শুরুতেই চলে যাব সহকর্মী মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি, জানাবেন যে আজকে বইমেলার কি অবস্থা, পাঠক এবং দর্শনার্থী সমাগম কেমন দেখছেন, নতুন কতগুলো বই এলো সব মিলিয়ে? সাথে আজকে অষ্টম দিনের এই বইমেলায় দর্শক এবং পাঠক, লেখক সবারই কিন্তু ভিড় আমরা অনেকটাই লক্ষ্য করছি। শুরুতেই আপনাকে জানিয়ে দিতে চাই, আজকে 102টি নতুন বই এসেছে এবং এই পর্যন্ত সর্বমোট 556টি নতুন বই এসেছে। একটু যদি মেলার সার্বিক পরিস্থিতি ক্যামেরার চোখে আপনাকে দেখানোর চেষ্টা করি, যে যেহেতু প্রতি বছরই কিন্তু এই বইমেলার জন্য অপেক্ষা থাকে, আর এবার তো পরিবর্তিত পরিস্থিতির পরে মানুষের ইচ্ছে এবং রুচির পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তন, রুচির যে পরিবর্তন, তাকে সেই মিশ্র প্রতিক্রিয়া এবং যে সভ্যতা, সংস্কৃতি, সেই সব কিছু বিশ্লেষণ করে কিন্তু এবার জুলাই গণঅভ্যুত্থান সমস্ত স্মৃতিচারণ কিন্তু এবার বইমেলাতে করা হয়েছে। প্রত্যেকের স্টলে যদি আমরা একটু ঘুরে দেখেছিলাম, স্টলেও কিন্তু ভিন্নতা রয়েছে, লেখকদের মধ্যে এবার ভিন্নতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সমাগম এক ধরনের তো রয়েছে, প্রতি বইমেলাটাই হচ্ছে লেখক পাঠকদের সমাগমের একটা জায়গা, মিলনের একটা জায়গা। সেই জায়গা থেকে সবাই কিন্তু প্রতি বছর চেষ্টা করে ভিন্ন ভিন্ন নতুন বই নিয়ে আসবে, কেউ নতুন লেখকদের সাথে পরিচিত হবে, কেউ গবেষকদের সাথে পরিচিত হবে। সেই রকমই কিন্তু আমাদের সাথে একজন আছেন লেখক, যার নাম হচ্ছে আকিব শিকদার। তিনি এই পর্যন্ত 4টি বই বের করেছেন। তার সাথে আমরা কথা বলতে চাই, সাথে আমরা একটু শুনবো যে এবারে আপনার নতুন বই কটি এসেছে এবং সর্বমোট কটি? এবার প্রকাশিত হলো একটি গল্পের বই, কিশোর উপযোগী গল্প, আর সব মিলিয়ে এ পর্যন্ত আমার বইয়ের সংখ্যা 7টি। আর আপনার এবারের বইয়ে আপনি বলছিলেন যে 6টা গল্প আছে, এই 6টা গল্পের আলাদা আলাদা বিষয়গুলো যদি একটু বলতেন, যে উদ্দেশ্যটা কি, তরুণ প্রজন্ম কি শিখবে? আসলে আমরা যারা লেখার মূল উদ্দেশ্যই কিন্তু কিছু না কিছু শিখানো, কোনো না কোনো মেসেজ দেয়া। তো আমি এই বইটাতে, এটা কিডস কারাভান পাণ্ডুলিপি প্রতিযোগিতায় টিকে এবছর পুরস্কার পেয়েছি আর কি আমি। আর এই বইটাতে আমি 6টা গল্প আছে আমার, এক একটা গল্প এক এক রকম। একটা গল্প ইতিহাস নির্ভর, ডিসেম্বরের 16 এই নামে। একটা গল্প আছে শিক্ষণীয়, যেটাতে মানে কি বলে যে প্রতিযোগিতার প্রস্তুতি, কোনো একটা প্রতিযোগিতায় যেতে হলে, চিত্র প্রতিযোগিতায় যেতে হলে কিভাবে প্রস্তুতি নিতে হবে এই বিষয়টা নিয়ে। তারপর মানবিকতার কিছু বিষয় আছে আমার মানে গল্পগুলোতে। একটা গল্প আছে ভুতুড়ে পোস্টমার্টম এই নামে। মানে এক কথায় কোনো না কোনো কিছু শিক্ষণীয় বিষয়গুলোই আমি আমার গল্পে তুলে ধরার চেষ্টা করি আর কি। এবং এই বইটা ছিল কিশোর উপযোগী গল্প। তো এটা ছাড়া আমার আগের বইগুলো কবিতার বই, এবং গত বছরে আগের বছর একটি ছড়ার বই প্রকাশিত হয়েছিল। আপনি বলছিলেন আপনি কি একটা পুরস্কার পেয়েছিলেন? কিডস কারাভান প্রকাশনীর পাণ্ডুলিপি পুরস্কার।
এই বছরই পেলাম এটা আর কি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সাথী, আমরা আরো জানাচ্ছি বইমেলার খবর যে আমাদের সাথে এতক্ষণ ছিলেন আকিব শিকদার, তিনি তার বইয়ের আলোচনা করছিলেন আমাদের সাথে জানাচ্ছিলেন। এছাড়া কিন্তু আমাদের এবার বিভিন্ন ধরনের যে রাজনৈতিক যে দলের নেতারা আছেন, রাজনৈতিক বইও কিন্তু এবার নতুনভাবে প্রকাশ পেয়েছে, সেই সাথে গল্প, উপন্যাস, ছোট গল্প, বড় গল্প, প্রবন্ধ সবকিছু মিলিয়ে কিন্তু এবার বইমেলা একদম পুরো একাকা। তবে এবার আমরা উপস্থিতিটাও দেখতে পাচ্ছি প্রতিবারের চেয়ে একটু আলাদা, ভিন্ন। সবকিছু মিলিয়ে যদি আমরা কথা বলি, সেই জায়গায় আমাদেরকে বলতে হবে যে বই মেলায় যে একটা দর্শনার্থী, পাঠক, লেখকদের সমাগম করার প্রতি বছর যে চেষ্টাটা করে, সেই চেষ্টাটা কিন্তু এবারও রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যাদের সাথে কথা হয়েছে তারা বলছেন যে আশানুরূপ ভালো হয়েছে। তারা চায় যে প্রতি বছর যেন এই বই মেলাটার আয়োজন করা হয় এবং খুবই সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়। আর যে সাধারণ মানুষদের কথা যদি আমরা বলি, তাদের কিন্তু নিরাপত্তা নিয়ে একটু ভয় রয়েছে। এখনকার মানুষের মধ্যে একটু নিরাপত্তা নিয়ে আতঙ্ক রয়েছে, যার কারণে বইমেলা ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট অবস্থানে রয়েছেন। গেট থেকে শুরু করে সব চেক তল্লাশি করে কিন্তু ঢুকাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সাথে আরেকজন লেখক যুক্ত হয়েছেন, তিনি একটু কথা বলতে চান, আমাদেরকে জানাতে চায় যে তার বইয়ের নাম আমরা দেখতে পাচ্ছি, যদি একটু বলি, ওনার নাম আজহারুল ইসলাম শুভ্র, বিমর্ষ দুঃখের মতো ব্যথিত। আসলে এই বইটি কি আপনার এই প্রথম এলো? এই বইটি এবছর বইমেলায় আমার প্রথম লেখা বই, 2025 বইমেলায়। আপনি মূল কথা কি? এই বইটার মূল থিম হলো যে জুলাই আন্দোলন, এটা ছিল মূল থিম। কারণ আমার বইয়ের প্রথমের ছবিতে আবু সাইদের ছবি যেটা দেওয়া আছে, তো জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আমার এই বইটা মূলত লেখা হয়েছে। তাছাড়াও প্রেম এবং দ্রোহ এই বইটিতে রয়েছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম, আমরা যদি একটু কথা বলি যে মানুষজনের একটু অভিমত জানতে চাই, এবারের বইমেলায় ভিন্নতা দেখছেন কিনা বা আপনাদের চাহিদা অনুযায়ী হয়েছে কিনা? আপু, আসলে সত্যি কথা বলতে এবার বই মেলা আজকে আমি প্রথম আসলাম, বাচ্চার জন্য বই কিনতে আসলাম। বাচ্চাটা বাবা এদিকে আসো, বাচ্চার জন্য বই কিনতে আসলাম। মানে অন্যান্য বারের তুলনায় এবারে বইয়ের মানে ভিন্নতা অনেক বেশি, বিশেষ করে আমাদের যে দেশের মুক্তিযুদ্ধের যে বইগুলা, মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে আমরা আগে বিগত সরকারের আমলে যেভাবে দেখছি, সেটাকে আমরা ভিন্নভাবে দেখতে পাচ্ছি কিছু কিছু বই ক্ষেত্রে। ভালো লাগছে মোটামুটি। ধন্যবাদ আপনার। আমরা একটু এখন আমরা চলে যাব অপর প্রান্তে, আমাদের সহকর্মী আছেন রেদওয়ান আহমেদ, চলে যাব তার কাছে। রেদওয়ান, আপনি কেমনটা দেখছেন ওই পাশে বইমেলার অবস্থা, একটু জানাবেন। বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। আমি মেলার আরেক প্রান্তে আছি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই অমর একুশে বইমেলায়। প্রতিদিন আমরা এই সময় অমর একুশে বইমেলা নিয়ে এখানে যারা পাঠক, দর্শনার্থী, যারা লেখক রয়েছেন এবং যারা প্রকাশক রয়েছেন তাদের কথা আমরা শোনার চেষ্টা করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি। এই মুহূর্তে আজ আমার সাথে আছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, রয়্যাল পাবলিকেশনসের প্রকাশক। আমি একটু ওনার সঙ্গে কথা বলবো এবং আমাদের আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি যে নারীদের বই, অর্থাৎ মেলায় নারীদের বই কেমন আসে কিংবা আসলে পাঠকরাও আসলে নারীদের বই কেমন কেনেন সেই সম্পর্কে একটু আপনাদের সাথে কথা বলতে চাই। শুরুতে একটু জানতে চাই যে প্রতি বছর তো মেলায় বেশ ভালো বই আসে, তো আমি যদি বলি যে নারীদের সংখ্যাটা আসলে কেমন সেক্ষেত্রে? ধন্যবাদ ডিবিসি নিউজকে, আপনাকে ধন্যবাদ। আসলে বইমেলায় তো আসলে বিভিন্ন রকমের বই আসে প্রতি বছরে, তার মধ্যে নারী যেসব লেখিকা আছে, নারীদেরকে, নারীবাদী চেতনাকে বিশ্বাস করে নারীদেরকে নিয়ে যারা লেখে, তাদের বইও বইমেলায় আমরা প্রতি বছর প্রকাশকরা নিয়ে আসি। রয়্যাল পাবলিকেশন প্রতি বছরই নারীদেরকে কেন্দ্র করে বেশ কিছু বই নিয়ে আসে। সুফিয়া কামালেরও বই নিয়ে এসেছে রয়্যাল পাবলিকেশন, শেরনা হোসেনের বই আছে, আবার এবারের নতুন কিছু নারীদেরকে নিয়ে বই নিয়ে এসেছে রয়্যাল পাবলিকেশন। নারীদের বইগুলো অনেক ভালো সাড়া পাচ্ছে এবারে বইমেলা এখন পর্যন্ত। আচ্ছা, পাঠকের হিসেবে যদি বলি, পাঠকরা এসে মেলায় আসলে আমি যদি বলি নারী লেখক যারা আছে তাদের মধ্যে আসলে কাদের বই বেশি খোঁজেন? শেরনা হোসেনের বই আমরা এই প্রজন্মের যারা তরুণ প্রজন্মের আছে তারা মোটামুটি ভালো নিচ্ছে এখন পর্যন্ত। সুফিয়া কামালেরও চলে, বেগম রোকেয়ারও চলে, তবে বর্তমান যেটা সেটা হচ্ছে আপনার শেরনা হোসেনের বইটা ভালো সাড়া পাচ্ছি। এই সময় আসলে কেমন, মানে নারী লেখকদের সংখ্যাটা আসলে কেমন, মানে বর্তমান যারা তরুণ রয়েছেন তাদের সংখ্যাটা কেমন? তরুণদের মধ্যে দেখতে পাচ্ছি ভালো নারী লেখক। আমাদের পাবলিকেশনে আরও একটা নারী লেখিকার বই এসেছে, আমাদের এবারেই আমরা প্রকাশ করেছি রয়্যাল পাবলিকেশন থেকে, অন্যপক্ষ একটা বই, অনেক ভালো। গতকালকে আমি এই বইটির অনেক রেসপন্স পেয়েছি, সাড়া পেয়েছি, খুব ভালো লেগেছে একজন প্রকাশক হিসেবে।
তারপরে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে একটি বই লিখেছে একজন নারী, আমি কে, এই বইটিও খুব ভালো পাচ্ছি। আর আপনার হাতে একটা বই আছে কাবেরী নামে একটা বই, অর্থাৎ সব ধরনের বই আছে এবং এই রাইটারগুলো হচ্ছে সবাই তো নারী লেখক, তাই তো? আচ্ছা, আর একটু সামগ্রিকভাবে আমি মেলার পরিস্থিতি জানতে চাই, আপনার অভিজ্ঞতায় কি বলে, আসলেই কি পুরুষদের তুলনায় নারীদের বই বেশি বিক্রি হয় কিংবা সমান কিংবা সংখ্যায় কম? বাস্তবতাটা আসলে কি বলে সেটা আপনার কাছে জানতে চাই। একজন প্রকাশক হিসেবে যদি বলি, সেটি হচ্ছে বর্তমানে নারীদের বই বেশি বিক্রি হচ্ছে। নারীদের বই বেশি বিক্রি হচ্ছে, এটাই কি বাস্তবতা? বাস্তবতাটা আমি আমার প্রকাশনা থেকে মানে যেটা আপনার প্রকাশনায় ঠিক আছে, আপনাদের প্রকাশনায় হচ্ছে নারীদের বই বেশি বই বিক্রি হচ্ছে, কিন্তু হচ্ছে সামগ্রিকভাবে যদি আমি বলি, ভাবে তো অবশ্যই পুরুষদেরকে অগ্রাধিকার পাচ্ছে, পুরুষদের বই বিক্রি হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে নতুন তরুণ প্রজন্মের কিছু লেখক এসেছে যারা বইমেলায় পাঠকপ্রিয়তা পেয়েছে, পাঠক নন্দিত হয়েছে তাদের বইটি। আচ্ছা, নারীরা কেন পিছিয়ে এখনো লেখালেখিতে, যদি বলি বাস্তবতা তো তাই বলে, আসলে সেই ক্ষেত্রে আসলে কি বলবেন? নারীরা তাদের লেখার এই লেখনির পেশায় অনেকে আসতে চায় না, অনেকে পিছু পা। আসলে একজন প্রকাশক হিসেবে যদি বলি, এখনো অনেক নারী কলম হাতে নেয় না, তাদের নিজেদেরকে নিয়ে পারিবারিক সাংসারিক কাজ নিয়ে তারা ব্যস্ত। প্রত্যেক নারীদেরই বই পড়া উচিত, এই লেখালেখির পেশায় কিছুটা গল্প কবিতা নিজেকে চর্চায়, সাহিত্য চর্চায় নিজেকে নিবেদিত করা উচিত বলে মনে করি। এই যে আপনার সঙ্গে আমি এই আলোচনায় কিন্তু হচ্ছে আমি বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, সেলিনা হোসেন এবং সাম্প্রতিক সময়ের কিছু তরুণ নারীদের কথা জানলাম, মানে সংখ্যা এত কম কেন? আমি যদি বলি এই প্রজন্মের কেউ কি বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন পড়েন না কিংবা সেলিনা হোসেনের বই খোঁজেন না সেভাবে? আমি দেখি না, এই প্রজন্মটা তাদেরকে ফ্লো করতে দেখি না, সেই সব আগের রাইটারদেরকে আমি ফলো করতে দেখি না। খুবই হলেও কি সংখ্যায় কম? খুবই কম, খুবই বিরল, একেবারে বিরল, খুবই নগণ্য। কারণ হিসেবে কি মনে হয় আপনার? কারণ হিসেবে মনে করি যে আপনার প্রযুক্তি চলে এসেছে, এখন তথ্য প্রযুক্তির যুগে এখন মানুষ বই পড়ার প্রতি যে একটা আগ্রহ, এই আগ্রহটা দিন দিন হারিয়ে যাচ্ছে। এটা তো সামগ্রিকভাবে, আমি আসলে নারীদের পিছিয়ে থাকার কারণটা কি শুধুই মাত্র সাংসারিক কারণ, নাকি হচ্ছে সামগ্রিকভাবে যে নারীদেরকে যে স্পেসটা দেওয়া দরকার সেটা আসলে আমাদের সমাজ ব্যবস্থা করে দিতে পারেনি? সেটা পারে নাই, এটা একটা মেন রিজন হিসেবে আমি মনে করি। নারীদেরকে স্পেসটা দেওয়া উচিত, নারীরা স্পেসটুকু এখনো পায় নাই। আচ্ছা, আর অল্প কিছু সময় আপনার সাথে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে নারীদের বই আপনার এবারের মেলায় কতগুলো এসেছে আপনাদের প্রকাশনা স্টল থেকে? আমার এবারে প্রকাশনা স্টল থেকে প্রকাশনায় নারীদের বই আমি নিয়ে এসেছি সেলিনা হোসেনের, বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেনের বইও আছে, সুফিয়া কামালেরও বই আছে। নতুন যে তরুণ প্রজন্মকে জাগরণ করার জন্য নারীবাদী চেতনাকে করে এই বইটি নিয়ে এসেছি এইবার, এই বইমেলাতেই অন্য পক্ষ একটা বই অনেক ভালো সাড়া পাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের 21শে বইমেলায় যুক্ত হবার জন্য। দর্শক, আমরা আসলে প্রতিদিনই এই সময়টায় হচ্ছে আমরা যে কোনো একজন অতিথির সঙ্গে কথা বলি, লেখক, প্রকাশক কিংবা হচ্ছে পাঠক থাকেন, এবং তাদের পছন্দ নিয়ে কথা বলি, বই নিয়ে কথা বলি এবং এক একটা সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। তো আজকে আমাদের বিষয় ছিল নারীদের বই, এবং আমি একজন প্রকাশকের সঙ্গে কথা বলে আসলে বিস্তারিত জানার চেষ্টা করেছি, এবং আজ এ পর্যন্তই। আজ চলে যেতে চাই স্টুডিওতে সাথীর কাছে। ধন্যবাদ রেদওয়ান, ধন্যবাদ বৃষ্টি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।